আমার পেটের বেবিটা মনে হয় আর বেঁচে নেই। তীব্র মাঝরাতে শরীর ঝাঁকিয়ে ডেকে তুলে আমার স্ত্রী নন্দিতা কথাটি বলল। আমার ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে অনেকটা রেগে গিয়ে বললাম, এসব কি কথা বলছো নন্দিতা? আমি সত্যি বলছি, বেবিটা নড়াচড়া করছে না গতকাল থেকে। এবার আমি একটু অবাক হলাম। বিছানায় বসে চশমাটা চোখে দিলাম। নন্দিনা কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি পর পেটে কিছুক্ষণ হাত দিয়ে দিয়ে রাখলাম। মুহূর্তে আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, সারা শরীর ঘামতে ঝরতে লাগলো। নন্দিতা ঠিকই বলেছে, পেটের বেবিটা সত্যি নড়াচড়া করছে না। নন্দিতা কাঁদো কাঁদো সরে বলল, ওরা আবার আমার বেবিটাকে মেরে ফেলছে তীব্র, ওরা আবার আমার সন্তানকে মেরে ফেলছে বলেই আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি কাঠ হয়ে বসে রইলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। নন্দিতা কান্নার শব্দে সারা বাড়ির লোকজন জেগে গেল। বাবা, মা, বড় ভাই, ভাবি সবাই আমার রুমে আসলো। ভাবি এসে নন্দিতাকে ধরে বলল, ভাবি কি হয়েছে নন্দিতা, কাঁদছিস কেন? এই অবস্থায় কাঁদা তো ঠিক না, এতে বেবির সমস্যা হবে তো বোন। মা কি হয়েছে বৌমা, এত রাতে কাঁদছো কেন? বলে আমাদের তীব্র কিছু বলছে? বাবা তীব্র কি হয়েছে, বৌমাকে কিছু বলছিস নাকি? সবার প্রশ্ন যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এখন আমি কিছুই ভাবতে পারছি না, ভয়ে আমার শরীর হিম হয়ে আসছে। নিজের সন্তানকে এভাবে প্রত্যেকবার হারানোর বাবার কাছে যে কতটা কষ্টদায়ক সেটা একজন বাবাই জানে। নন্দিতা ভাবিকে উদ্দেশ্য করে কান্না করতে করতে বলল, ভাবি আমাদের বেবি আর বেঁচে নেই। কথাটা শুনে মা, বাবা, ভাইয়া, ভাবি সবাই চমকে গেল। মা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কি বললে বৌমা, আমার দাদু ভাই আর নেই? কি অলক্ষণী কথা বললে তুমি? ভাবি নন্দিতা শান্ত হয়ে বসো তো। কিভাবে বুঝলি বেবিটা বেঁচে নেই? নন্দিতা ও নড়াচড়া করছে না ভাবি, কাল সকাল থেকে ও নড়াচড়া বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম পরে ঠিক হয়ে যাবে, কিন্তু না। নন্দিতার কথা শুনে ভাবি নন্দিতার পেটে কিছুক্ষণ হাত রাখলো, রেখে চোখ সংকুচিত করে ভাইয়ের দিকে তাকালেন। এর অর্থ নন্দিতা যা বলছে সেটা সত্যি। ভাইয়া বটলে উঠলো, ওসব চিন্তা বাদ দাও, ওই রকম কিছুই হয়নি। তোমরা মিছে চিন্তা করছো, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি, মেডিকেল পরীক্ষা করলে বোঝা যাবে আসলে সত্যি কে। কিরে তীব্র তুই কিছু বল। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করলে সব বোঝা যাবে। ভাই অ্যাম্বুলেন্সকে ফোন করলো। আমি নন্দিতার মাথায় হাত বোলাচ্ছি আর ওকে সান্ত্বনা দিচ্ছি। ভেতরে ভেতরে আমার আবারও সেই অজানা ভয়ে কাজ করা শুরু করে দিয়েছে। মা দরজার কাছে গিয়ে রান্না করছে আর বলছে, সবাই অপয়া মেয়েটার দোষ, ও আমার ছেলেটার জীবনে একটা খুশির সংবাদ এনে দিতে পারলো না। অলক্ষণী মেয়ে, বিয়ের সময় বারবার বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না, একে দেখে আমার সুবিধা ঠেকছে না। এখন হলো তো, সর্বনাশের কিছু বাকি রইল? একবার দুবার নয়, তিনবার। এই নিয়ে 3বার হলো বাচ্চা নষ্ট হয়। ওইসব ওই কুলাঙ্গার মেয়ের দোষ। মাকে উদ্দেশ্য করে বললাম, চুপ করবে, এসব কথা এখন বলার কি নয়। একেই দেখছো এরকম একটা ঘটনা ঘটেছে, কিসের না কিসের তুমি সান্ত্বনা দিবে, তা না উল্টো পাল্টা বকে যাচ্ছ। তুমি চুপ থাকো, ওই অপয়া মেয়ের দিকে হয়ে কথা বলবে না একদম। ওই মেয়েকে আমি আর এই বাড়িতে রাখবো না। আমার অমন সুন্দর একটা ছেলের জীবনে এই মেয়ের পাল্লায় পড়ে নষ্ট হতে দিব না। আমি তীব্রকে আবার বিয়ে করাবো। ইউ ব্লাডি ওমেন। কথাটা বলে বাবা মায়ের দিকে তেড়ে গেল। ভাইয়া তখন বাবাকে থামিয়ে দিয়ে মাকে বলল, মা তুমি প্লিজ এখন চুপ করো, এসব কথা বলার মানে হয় না। বাইরে সাইরেন বাজার শব্দ হচ্ছে। নন্দিতাকে অ্যাম্বুলেন্স তুলে আমি, ভাইয়া, ভাবি আর গেলাম। বেডে আচ্ছন্ন হয়ে অফস নন্দিতা, তার পাশে বসে আছি আমি। ও অনবরত কেঁদেই চলছে। আমি ওর হাত শক্ত করে ধরে বসে আছি। নন্দিতা আমার দিকে করুণ দৃষ্টি নিয়ে তাকালো। তীব্র, আমি তোমায় কখনো বাবা হওয়ার সুখ দিতে পারবো না। তুমি আবার বিয়ে করে নাও। আমার জন্য তোমার কষ্ট আমি মেনে নিতে পারছি না। প্লিজ নন্দিতা চুপ করো। ডাক্তাররা এক্ষুনি চলে আসবে, রিপোর্ট দেখে আসলেই দেখা যাবে আমরা যেমন ভাবছি তেমন কিছু হয়নি। তুমি মনে সাহস রেখো, কিছু হবে না তীব্র, আমি জানি। কি জানো তুমি? আমি একটা স্বপ্ন দেখছিলাম গত পরশুদিন। কি স্বপ্ন? আগে তো বলনি। আগে বলিনি কারণ তোমার মন খারাপ হবে, এজন্য বলিনি। এখন বলো কি দেখেছিলে স্বপ্নে? আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে আমার চারদিকে দৌড়ে বেড়াচ্ছে। মেয়েটার পরনে সাদা ধবধবে একটা ফ্রক ছিল, চোখ দুটো নীল, কি সুন্দর চুল। একটা প্রজাপতি পেছন পেছন ছুটে বেড়াচ্ছে আর কি। আর মেয়েটা হঠাৎ হঠাৎ আমার দিকে তাকাচ্ছে আর মামা বলে ডাকছে। আর আমি প্রত্যেকবার তার মাটাকে চমকে উঠছি। তখনই নন্দিতা থেমে উঠল, হাতের পিঠ দিয়ে চোখ মুছে বলল, কিছু না, বাদ দাও। আমি জোর করে বললাম, তখনই কি নন্দিতা? তখন কোথা থেকে যেন তুমি এলে। মেয়েটা তোমায় দেখে বলতে লাগলো, মা আমায় বাঁচাও, মা ওই লোকটা আমায় নিয়ে যেতে এসেছে।
প্রত্যেকবার এই লোকটাই আমায় মেরে ফেলে। মা, আমায় তুমি বাঁচাও। আমার দেখে মেয়েটা এরকম করলো, বললো। তারপর তুমি এসে মেয়েটাকে টেনে হিসেবে নিয়ে যাচ্ছ। আমি শত চেষ্টার পরেও আটকাতে পারছি না। তোমার পা ধরে ওকে ভিক্ষা চাইলাম, কিন্তু তুমি আমার লাথি মেরে ওই মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছ। আমি মাটিতে পড়ে কাঁদতে লাগলাম। তুমি তখন মেয়েটাকে নিয়ে যাচ্ছ আর বলছো আমি থাকতে তোর কোনো সন্তান হতে দিব না, আমি এবারেও মেরে ফেলবো বলে একটা বিকট হাসি দিলে। নন্দিতা এবার বলা শেষ করে আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ভেবে পাচ্ছিলাম না কেন নন্দিতা এরকম স্বপ্ন দিল, আর কেনই বা আমায় সেখানে এরূপ পাষাণের মতো কাজ করতে দেখলো। আমি কি না প্রত্যেকবার নিজের সন্তানকে মেরে ফেলি? ভাবনার অবসান ঘটিয়ে ডাক্তার আসলো। তারা নন্দিতাকে নিয়ে এক্সরে করাতে গেল। নিয়ে যাওয়ার সময় নন্দিতা আমায় দেখে অনেক কাঁদলো। আমি শুধু তাকে অভয় দিলাম, সব ঠিক হয়ে যাবে কথাটা বলে। আমি আর ভাইয়া বাইরে অপেক্ষা করতে লাগলাম। মনে মনে ভাবলাম পুরনো সেসব কথা। আমাদের বিবাহে 7 বছর অতিবাহিত হয়েছে। এই নিয়ে 3বার নন্দিতা সন্তান সম্ভবত হলো, কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকবার কোনো না কোনোভাবে আমাদের সন্তান নষ্ট হয়ে যায়। প্রথমবার সে একটা মৃত শিশুর জন্ম দিল। এরপর জন্মের পর কাছে গিয়ে দোলনায় দেখলাম কোনো সন্তান নেই। আর এখন এর ব্যাখ্যা আমাদের কাছে আজও নেই। ডাক্তার রিপোর্ট দেখতে গিয়ে মনে হলো চরম আতঙ্কে পড়ে গেল। তারাও হাতের পিঠ দিয়ে ঘাম মুছতে মুছতে নন্দিতার দিকে ভীতু নজরে তাকালো। এরপর আমার সাইডে এনে বললেন, মিস্টার তীব্র, আপনার স্ত্রী পেটে কোনো সন্তান নেই, কখনো ছিল না। অনেকটা চমকে উঠলো, এটা কিভাবে সম্ভব? নন্দিতা তো 7 মাসে অন্তঃসত্ত্বা। ওরা সবাই তো এতদিন এটাই জানতো যে নন্দিতার গর্ভে তীব্র সন্তান বেড়ে উঠছে। ডাক্তারের কথায় তীব্র ক্ষিপ্র কণ্ঠে বলে ওঠে, আপনারা এসব কী বলছেন ডাক্তার সাহেব? আমার স্ত্রী গর্ভবতী, আর আপনারা কিনা বলছেন তার পেটে কোনো সন্তান নেই। দেখুন মিস্টার তীব্র, আমরা ডাক্তাররা কখনো শুধু কথায় বিশ্বাস করি না, আমরা সবসময় রিপোর্টে বিশ্বাস হয়। রিপোর্টে কী লেখা আছে আপনি নিজেই দেখুন, তাহলে নিজেই বুঝতে পারবেন। কথাটা বলে ডাক্তার সাহেব তার হাতের রিপোর্টগুলো তীব্রকে দেয়। তীব্র হাতে নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল রিপোর্টের পানে। এই জীবনে এতটা বিস্ময় হয়তো সে হয়নি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। চোখের পাঞ্জাবিটা হাতে নিয়ে পাঞ্জাবির পকেট থেকে হালকা স্লাইড করে পরিষ্কার করে আবারও চোখে দিয়ে রিপোর্টটার দিকে তাকালাম। না, রিপোর্ট সে প্রথমে যেটা দেখেছিল সেটাই আছে। রিপোর্টে স্পষ্ট লেখা প্রেগনেন্সি কোয়ালিটি নেগেটিভ। তীব্র কপালে ঘাম মুছতে মুছতে মনে মনে ভাবছে, তাহলে এতদিন ধরে নন্দিতার গর্ভে কী বেড়ে উঠছিল? ওর বা গর্ভে কি আমার সন্তান বেড়ে উঠছে না? সেখান থেকে চেয়ারে ধপ করে বসে পড়ে সে। হঠাৎ ফোনে রিং বেজে উঠলো। ফোন ধরতে ওপাশ থেকে আওয়াজ আসলো, তীব্র। হ্যাঁ বাবা বলো। বৌমার কী অবস্থা? আমাদের তো জানলেও না আমরা কতটা চিন্তা আছি। বাবা, একটা বিরাট সর্বনাশ কাণ্ড ঘটে গেছে। কী হয়েছে? তোমার গলায় এমন শোনাচ্ছে কেন তীব্র? বৌমা ঠিক আছে তো? কী হলো, চুপ করে আছো কেন? বাবা, এতদিন আমরা যা ভেবেছিলাম তার সম্পূর্ণ মিথ্যে ছিল। কি? কোনটা মিথ্যে? নন্দিতার গর্ভে কোনো সন্তান নেই বাবা। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছে ওর পেটে কোনো বাচ্চা নেই। কথাটা শোনা মাত্র শেখর চৌধুরী থম মেরে কানে ফোন দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তার হাত থেকে ফোনটা নিয়ে মিসেস রামিয়া চৌধুরী বললেন, তীব্র কী হয়েছে রে? কী বললি তোর বাবাকে? উনি এভাবে ভয় পেয়ে গেলেন কেন? সেটা বাবার কাছে শুনিনিও মা, এখন রাখি। টুটুটু শব্দে ফোনটা কেটে দিয়ে মাথায় হাত রেখে বসে রইল তীব্র। রিপোর্টটা হাতে নিয়ে বসে থাকা ঠিক হবে না। ভাইয়া ভাবিকে জানা দরকার ঘটনাটা। 1 পা 2 পা করে সে তার স্ত্রীর যে রুমে রাখা হয়েছে সেখানে গেল। গিয়ে দেখে নন্দিতা একাই শুয়ে আছে। তার ভাবিকেও দেখা যাচ্ছে না। তীব্র নন্দিতার কাছে গেল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নন্দিতা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না, হচ্ছে না, মলিন কণ্ঠে বলল। ভাবি কোথায় নন্দিতা? জানি না তো, আমি তখন থেকে এখানে একা একা শুয়ে বসছি। কি বলছো? ভাবি ছিল না রুমে? কোথায় গেল ভাবি? ওয়াশরুমে নেই তো। ওখানে নেই? থাকতে তো এতক্ষণ থাকার কথা না। নন্দিতা, তোমার একটা সংবাদ দেওয়া আছে। আমি নিজেও বিষয়টা মানতে পারছি না এখনো। আদৌ এরকম ঘটনা কখনো ঘটেছে না আমি জানি না। কি হয়েছে তীব্র? আমার সন্দেহ ঠিক বলে নন্দিতা চোখের কোণে জল চলে এলো। এই অবস্থায় যদি ওকে বলি তোমার গর্ভে আদৌ কোনো সন্তান ছিল না, তাহলে সে ব্যথা সইতে পারবে না। বরং ওকে পড়ে জানায় বিষয়টা। অনেক মিথ্যে অজুহাত দিয়ে ভুলিয়ে ভালিয়ে অন্যের কথায় ফাঁদে ফেলে তীব্র এই ভয়ঙ্কর সত্যিটা নন্দিতাকে জানালো না। তখনই কোথা থেকে ভাবি তোড়জোড় করে ছুটে এসে আমি বললো, তীব্র, ডাক্তার সাহেব তোমায় ডাকছেন। তুমি কোথায় ছিলে ভাবি নন্দিতাকে এভাবে একা ফেলে? ডাক্তার ওই ওষুধগুলো আনতে বলেছিল। তুমি তো কোথায় ছিলে? তোমার ভাইয়াও নেই, তাই বাধ্য হয়ে আমি নিয়ে আসছিলাম। ও আচ্ছা, তুমি এখানে ওর সামনে থাকো, আমি শুনে আসি ডাক্তার কি বলে। রুম থেকে বের হয়ে ডাক্তারের কেবিনে গেলাম। দরজা কড়া নাড়লাম। ডাক্তার সাহেব আসতে পারি? আসুন। তীব্র ভেতরে ঢুকে চেয়ারটাতে বসলো। রুমে ফিনাইলের তীব্র গন্ধ নাকে আসছে। ডাক্তারের দিকে চোখ পড়তে তীব্র লক্ষ্য করলো ডাক্তারের আলোয় কি যেন একটা
ফেলে গভীর মনোযোগ দিয়ে ইকুয়েশন করছে। তীব্র হালকা কাশি দিয়ে নিজের উপস্থিতি বোঝাতে চাইলে ডাক্তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি বারবার টিস্যু পেপারের দিকে মুখ মুছছেন। তাকে অনেক চিন্তাত এবং হতাশ লাগছে। তবে কি ডাক্তার নন্দিতার বিষয়ে কোনো জটিল বিষয়ে কথা বলবে? সেটাই তো মনোযোগ দিয়ে ইকুয়েশন করছে। তাই তো চিন্তার অবসান ঘটিয়ে ডাক্তার বললেন, মিস্টার তীব্র, আপনি তো মিস নন্দিতার হাজব্যান্ড, তাই না? জি। আমরা তার পেটে একটা অস্বাভাবিক কিছুর উপস্থিতি লক্ষ্য করেছি। তীব্র একটু ভয় পেয়ে গেল। বিষণ্ণ কণ্ঠে বলল, কীরকম অস্বাভাবিক ডাক্তার সাহেব? গর্ভের শিশু যেরকম থাকলে একটা মাংসপিণ্ড বোঝা যায়, সেরকম একটা বস্তু আপনার স্ত্রী পেটে আছে। তীব্র চেয়ার থেকে দাঁড়িয়ে চরম উত্তেজনায় ফেটে পড়ে ডাক্তারের দিকে অনেকটা ঝুঁকে বলল, তাহলে কি ডাক্তার সাহেব নন্দিতার গর্ভে আমার সন্তান আছে? আমাদেরও তো সেরকম মনে হচ্ছে। আমাদের জীবনে এটাই প্রথম ঘটনা। তীব্র ডাক্তারের সাথে কথা বলছে এমন সময় হঠাৎ ভাবি এসে তীব্রকে বলল, তীব্র, মা বিষ খেয়েছে। মা বিষ খেয়েছে মানে? কি বলছো তুমি ভাবি? হ্যাঁ, সত্যি মা বিষ খেয়েছে। বাবা এক্ষুনি ফোন করে বললো। মা এখন কোথায়? বাবা বললো এখানে নিয়ে আসছে। ভাবি, আমি আর পাচ্ছি না। একদিকে এই চিন্তা, আবার একদিকে মা এরকম একটা কাজ করে বসলো। আমি পাগল হয়ে যাবো ভাবি, আমি পাগল হয়ে যাব। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি ওরা এখন কোথায়। তুমি ডাক্তারের সাথে কথা বলো। চলো, আমিও যাবো। ডাক্তার রুম থেকে বের হতেই ডাক্তার বলল, মিস তীব্র, আপনার স্ত্রীকে অপারেশন করাতে হবে শীঘ্রই। সেটার বিষয়ে বলে যান। তীব্র মাথা ঘুরে শুধু বলল, যদি অপারেশন করা লাগে তাহলে করুন। আমার স্ত্রীর জন্য কোনো ক্ষতি না হয়। আর হ্যাঁ, আমি আশা করি তাদের করবেন। বলে রুম থেকে বের হয়ে গেল। বের হতে তীব্রের বাবা শেখর চৌধুরীর সাথে মুখোমুখি দেখা। তীব্র মুহূর্তে বলে, বাবা, মা কোথায়? এত অস্থির হয় কিছু নেই তীব্র, তোমার মাকে ওটিতে নিয়ে গেছে। তেমন বিষক্রিয়া ছড়াতে পারেনি। ওই মহিলা কি খেয়েছে শুনতে চাও? কি খেয়েছে? গত পরশুদিন আমি যে আসলে মানে বিষ এনেছিলাম সেটা খেয়েছে। একটু মুখে ঢেলে দিতে আমি ধাক্কা দিয়ে ফেলে দিই, তারপর এখানে নিয়ে আসলাম। গাধা মহিলা। ভাবি, কিন্তু মা বিষ কেন খেতে গেল? বাবা, কেন আবার আমার বিপক্ষে চলতে হবে? না, আমি ভাবলাম পরিবারে অশুভ ছায়া নেমে আসে, একটা পুণ্যের কাজ করা দরকার। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম প্রাইমারি স্কুলের পাশে যে পুকুরটা আছে ওটা ভরাট করে ওখানে একটা বৃদ্ধাশ্রম তুলে দেবো। ভাবি, এই জন্য বিষ খেলো? বাবা, হ্যাঁ। গাধা মহিলা বলে কি না, কোনো বৃদ্ধাশ্রম হবে না। এভাবে দু এক কথা হতে হতে সে বিষ খেলো। এসব বাদ দেবো। মা, কি খবর তীব্র? বাবা, ডাক্তার বলেছে ওর অপারেশন করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই বিষয়ে কথা বলেছিলাম, তখন ভাবি এসে বললো মা বিষ খেয়েছে। এখন যাও, ডাক্তারের সাথে কথা বলে তুমি। আমি এদিকে আসি। তীব্র কিছুটা চিন্তামুক্ত হয়ে পুনরায় ডাক্তারের ঘরে গেল। দরজায় কড়া নাড়তে ডাক্তার সাহেব একটা বইয়ে চোখ রেখে বললেন, ইয়েস কাম। ডাক্তার সাহেব, অপারেশনটা কি এখনই করবেন? যত সময় যাবে ব্যাপারটা তত জটিল হবে। বাই দ্য ওয়ে, আপনার স্ত্রীর রিপোর্ট এসে গেছে। ওনার পেটে টিউমার আছে, তাও একটা দুটো না, রীতিমতো সেগুলো অনেক বৃহৎ আকার ধারণ করেছে। এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। তীব্র ডাক্তারের কথাগুলো শুনে তীব্র চমকে উঠল। নন্দিতার পেটে টিউমারকে এতদিন নিজের সন্তান ভেবে রেখেছিল সে। অজান্তে চোখের কোন বেয়ে অশ্রু গাল বেয়ে মাটিতে পড়ল। হাতের পিঠ দিয়ে চোখ মুছে করুণ স্বরে বলল, নন্দিতার পেটে দুটো টিউমার। হায় রে ভাগ্যের পরিহাস, আমরা ভেবে বসলাম। আমার একটা কথা বিশ্বাস হচ্ছে না মিস্টার তীব্র, এত বড় ভুল আপনারা করলেন কীভাবে? সন্তান গর্ভধারণের ব্যাপারটা আর টিউমার ধারণের ব্যাপারটা একই না। এই পার্থক্যটুকু মিস নন্দিতা বুঝতে পারেনি? আমি জানি না ডাক্তার সাহেব, সেসব বাদ দিন। হিউম্যান নিউরন থেকে পাওয়ারফুল একটা জিনিস বুঝলেন কি? আপনি যদি দৃঢ়ভাবে ভেবে বসে থাকেন যে আপনার ডান হাত অবশ্যই আছে, তাহলে দেখবেন আপনি সত্যি হাত নাড়াতে পারছেন না। আমার হতে পারে মিস নন্দিতার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। মানসিকভাবে তিনি দুর্বল চিত্রে। চা খাবেন? না, চা খাবো না। আপনারা তাহলে অপারেশনের ব্যবস্থা করুন। ডাক্তার, আমার স্ত্রীর কোনো সমস্যা হবে? সে সুস্থ হবে? হ্যাঁ, আমরা আশাবাদী। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। আমি তাহলে আসি? হ্যাঁ, আসুন। আর কাউন্টারে 50,000 টাকা জমা করুন, আমরা ব্যবস্থা করছি। জি আচ্ছা বলে রুম থেকে বের হয়ে আসলো তীব্র। নন্দিতার কাছেই দেখলো সেখানে বাবা, ভাইয়া, ভাবি আসে। ওদের দেখে নিজের মনে কিছুটা স্বস্তির আভাস ফুটে উঠলো। মৃদুস্বরে সবার উদ্দেশ্য করে বললো, বাবা, ভাইয়া, ভাবি, তোমরা একটু বাইরে যাবে প্লিজ, আমার কিছু কথা ছিল। ভাবি, হ্যাঁ বলো বলো, আমরা বাইরে আছি। সবাই বাইরে গেলে তীব্র নন্দিতার কাছে বসলো। পরপর কপালে হাত বুলিয়ে দিল। কপালে একটা ভালোবাসার ছোঁয়া এঁকে দিয়ে কাছাকাছি বসলো। নন্দিতা তীব্র গালে আলতোভাবে হাত রেখে করুণ সুরে বলল, তুমি খেয়েছো? সকাল থেকে কিছুই খাওনি। এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। আমি সুস্থ আছি নন্দিতা, তুমি সুস্থ হয়ে ওঠো প্লিজ। বলে নন্দিতাকে জড়িয়ে ধরে কান্না করছে তীব্র। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নন্দিতা ও চুলে বিলি কেটে কেটে দিতে বলল, এই পাগল, কি হয়েছে? কাঁদছো কেন? তোমাকে অনেক ভালোবাসি রে। তোমার কিছু
হলে আমি সহ্য করতে পারবো না, মরে যাবো আমি। তীব্র এরূপ আচরণে নন্দিতা তো খুব জ্বর এলো। সে মৃদুস্বরে তীব্র কানে কানে বলল, একবার যখন হাত ধরেছি তখন মরণের আগ পর্যন্ত ছাড়বো না, তুমি শুধু এভাবেই ভালোবাসো। এখন বাজে দুপুর 12টা। নন্দিতা থেকে অপারেশন করানোর জন্য ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। তীব্র এক মুহূর্তে স্থির নেই, এখানে ওখানে পায়চারি করছে আর বিড়বিড় করে সৃষ্টিকর্তা থেকে ডাকছে। শেখর চৌধুরী বসে আছে চিন্তিত গম্ভীর ভঙ্গিয়ে। তিনি গালে হাত রেখে তীব্রকে বলল, তোমার ভাই ভাবি কোথায় তীব্র? দেখতে পাচ্ছি না। বাবা ওরা বাসায় গেছে, মাঝরাত থেকে ভাবির ঘুম হয়নি, মাথাটা ধরেছে, তাই ভাইয়াকে বলে বাসায় পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা, তুমি খেয়েছো? মিথ্যে কথা বলো কেন? যাও কিছু খেয়ে আসো নিচ থেকে, আমি আছি এখানে, কিছু প্রয়োজন হলে তোমাকে ডেকে নেবো। আমি থাকি না বাবা, খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। নন্দিতার ভালো ভালো অপারেশনটা হলে হয়। ছেলেরা ভালোবাসা দেখে শেখর চৌধুরী মুগ্ধ চোখে তাকিয়ে রইল। মনে মনে ভাবলেন ছেলেটা দায়িত্ব নিতে শিখে গেছে। ডাক্তার শিহাব অপারেশন থিয়েটারে অপারেশন শুরু করে দিয়েছে। তার একটা আলাদা ফোন থাকে সবসময়, খুব প্রয়োজন না হলে সেই ফোনে ফোন দেয় না কেউ। এই নাম্বারটা সবার কাছে নেই, তার খুব কাছের পরিচিত ও হসপিটালে কিছু স্টাফের কাছে নাম্বার দেওয়া আছে। বারবার করে বারণ করা আছে সেই নাম্বারে ফোন দেওয়া, কারণটা হবে মারাত্মক গুরুত্বপূর্ণ। কেননা সেই নাম্বারে ফোন দিলে ডাক্তার শিয়াবকে ধরতে হবে। সেই মিনি ফোনটা প্যাকেটে বাজতে লাগলো। ডাক্তার শিয়াব সাইডে এসে রিসিভ করতেই একটা মেলি কণ্ঠে ভেসে আসলো। কেমন আছেন ডাক্তার শিয়াব? কুশল বিনিময় না করে কাজের কথা বলেন। আপনি এখন আমার হাতের পুতুল ডাক্তার শিয়াব, রসিকতা করছেন? ফোন রাখুন, আমি এখন থিয়েটারে আছি, রসিকতার জন্য পরে দেখে নেব আপনাকে। রাখবে সময় বলে ফোন কেটে দিয়ে পকেটে রাখতে টুম করে একটা মেসেজের আওয়াজ। ওপেন করতে দেখলো একটা ভিডিওতে ওপেন করতে ডাক্তার শিয়াব চমকে উঠলো, সারা শরীর ঘামতে শুরু করলো। যে নাম্বারে ফোন এসেছিল সেই নাম্বার ডাক্তার শিয়াব ফোন করলো। ওপাশ থেকে ধরতে অট্টহাস্যের আওয়াজ শোনা গেল। কি মিস্টার শিয়াব, ভয় পেয়ে গেলেন? কি চান আপনি? তেমন কিছু না, এখন যে অপারেশনটা করেছেন সেখানে একটা হালকা কাজ করতে হবে। কি কাজ? আর কোনোদিন ও যেন নন্দিতা আর মা হতে পারে না সেই ব্যবস্থা করেন। কি বলছেন এসব? একজন ডাক্তার হয়ে এসব আমি কখনোই করবো না। না করলে আমি কি করতে পারি সেটা দেখাবো। না প্লিজ, আমার মেয়েকে কিছু করবেন না। আমি করব, যা বলবেন তাই করব। আমার মেয়েকে ছেড়ে দিন প্লিজ। গুড, এমন ব্যবস্থা করবেন যেন নন্দিতা কখনোই মা হতে না পারে। আর যদি এর ব্যতিক্রম করছেন তো নিজের মেয়ের মুখে বাবা ডাক শুনতে পারবে না। গট ইট? আমি করব, যা বলবেন তাই করব। আপনারা আগে আমার মেয়েকে ছেড়ে দিন। হ্যাঁ, যা বলছি সেটা করবে, তা না জেনে তোর মুখে এত কথা ফুটছে কেন? তখনই ডাক্তার সে ফোনের অপর পাশ থেকে চিৎকারের আওয়াজ পায়। এটা যে তার আদুরে মেয়ের গলা সেটা আর বোঝার অভিপ্রায় রইল না। ডাক্তার সে আর আপদে মিনতি কণ্ঠ করতে লাগলো, এরকম করবেন না, আমি আর কিছু করবো না। গুড। কাজ শেষে তার মেয়ে ঠিকই বাড়ি পৌঁছে দেবে। টুটু ফোন শব্দ করে ফোনটা কেটে গেল। ডাক্তার শিয়াব সারা শরীর কাঁপতে লাগলো। এটা কিভাবে করবে সে? এর মতো বড় পাপ আর হয় না, কিন্তু নিজের মেয়েকে বাঁচাতে এটা তাকে করতে হবে। একরাশ ভারাক্রান্ত মন নিয়ে অপারেশনে শেষ করলো। নিজেই ধিক্কার জানালো। আজ তার জন্য একটা মেয়ে মা ডাক শুনতে পারলো না, একটা ছেলে বাবা ডাক শুনতে পারলো না। বাবা ডাক শুনতে পারলো না, বাবা মা ডাক শোনার মতো এত সুন্দর অনুভূতি সে নিজে হাতেই কেটে ফেললো। এই পাপ কীভাবে খেয়াল রাখবে? এর শাস্তি যে তাকে পেতে হবে, শুধু অপেক্ষা। অপারেশন শেষে নন্দিতার মায়াবী মুখখানা দেখে ডাক্তার শিয়াব নিজেকে আর ক্ষমা করতে পারলেন না। অজ্ঞানত নন্দিতার পা ছুঁয়ে বলল, আমি অন্যায় করেছি আপনার সাথে, মাতৃসত্তাকে শেষ করে দিয়েছি। একটা মেয়ের জীবনে সব থেকে বড় পাওয়া সন্তানের মুখে ডাক শোনা, সেই পথ আমি নিজ থেকে বন্ধ করে দিয়েছি। আমার কোনো ক্ষমা নেই। কয়েক ফোঁটা অশ্রু গাল বেয়ে নন্দিতার পায়ের উপর পড়লো। ডাক্তার সাহেব অস্বাভাবিক হয়ে আফ্রন দিয়ে বের হতে দেখলো তীব্র দরজার সামনে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়েছে। তাকে দেখতে পেয়ে তীব্র বলল, ডাক্তার, আমার স্ত্রী কেমন আছে? ও ঠিক আছে তো? আপনি চিন্তা করবেন না মিস্টার তীব্র, উনি একদম ঠিক আছেন, এখনও ঘুমাচ্ছে। ওনাকে এখন ডিস্টার্ব না করলেই ভালো। ডাক্তার, আমি কি দেখতে পারি? আমি কোনো কথা বলবো না, শুধু দেখে চলে আসবো। নন্দিতা দেখার অনুমতি পেয়ে যেন তীব্রের ভিতরে খুশির বাঁধ ভেঙেছে। সে এক মুহূর্ত অপেক্ষা না করে ওটির ভিতরে গেল। দূর থেকে নন্দিতাকে দেখে চোখের জল বিসর্জন দিয়ে বাইরে বের হয়ে দেখে সামনে ওয়েটিং চেয়ারে গুলিতে ভাবি বসে আছে। তীব্রকে দেখে সে বলল, তীব্র, মা এখন সুস্থ, ডাক্তার রিলিজ করে দিয়েছে। দ্রুত ডাক্তারের কাছে আনায় তেমন বিষক্রিয়া ছড়াতে পারেনি। মা বাবা নিচে আছে, তুমি ওনাদেরকে নিয়ে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সারা রাত ঘুমাওনি, তোমার ঘুম দরকার। আমি যাব না ভাবি, নন্দিতা জেগে উঠলে আমায় না পেলে মন খারাপ করবে। ডাক্তার বলেছে 12 ঘন্টার আগে ওর ঘুম ভাঙবে না। এতক্ষণ করবা কি? বরং তুমি যাও, আমি আছি এখানে। আসার সময় রহিমের মাকে একটু স্যুপ নিয়ে আসো। নন্দিতা এখন বাইরের খাওয়ানো ঠিক যাবে না।
ভাবি তোমাকে যে কি বলে কৃতজ্ঞতা জানো? এই আমি কি বাইরের কেউ নাকি? এখন যাও তো, তোমাকে দেখে আমার হিংসা হয়। নন্দিতাকে কত ভালোবাসা, আর আমারটাকে দেখো সারাদিন ওয়েব সিরিজ নাটকের শুটিং করতেই যায়। আচ্ছা ভাবি আমি আসি, তাহলে তুমি খেয়াল রাখো। তীব্র নিচে আসতে দেখলো তার বাবা শেখর চৌধুরী, মা রামিয়া চৌধুরী দাঁড়িয়ে আছে। তীব্র দৌড়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার অভিমান সুরে বলল, তুমি এমনটা কেন করলে মা? আমার কথা মনে পড়লো না? তোমাদের কিছু হলে আমি আর যে সহ্য করতে পারি না। ছেলের এরকম মায়াবী ভালোবাসা শুনে যেন রামিয়া চৌধুরীর চোখে জল এলো। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে তীব্র নাস্তার জন্য নিচে আসলো। সকাল থেকে কিছুই পেটে যায়নি তীব্রর। সে নিচে এসে ডাইনিং টেবিল থেকে একটা আপেল কামড়ে দিয়ে খাবার আনতে লাগলো। শেখর চৌধুরী খবরের কাগজ হাতে নিয়ে তীব্রর সাথে চেয়ারটায় টেনে বসলেন। খবরের কাগজে টেবিলে ঠাস করে রেখে তীব্রকে বলতেন, দেশটার কি হচ্ছে দিন দিন? ছেলেমেয়েরা নিজেদের বাবা মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, তাহলে এই শিক্ষা দিয়ে কী করবে? যদি বৃদ্ধ বাবা মায়ের জায়গা না দিতে পারে, তেমন ছেলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পাষাণ হয়ে গেছে সবাই। বাবা তুমি এসব নিয়ে ভেবে কিছু করতে পারবে না? শুধু শুধু মাথা গরম কিছু করবো? আমাকে কিছু একটা করতে হবে। কী করবো শুনি? শোন তীব্র, আমাদের পুকুরে ভরাট করে সেখানে বৃদ্ধাশ্রম করে দিতে কেমন হয়? কত অসহায় বাবা মা জায়গা হবে সেখানে, ভাবো একবার। বাবা তোমায় নিয়ে আমার গর্ব হয়। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মানুষের জন্য এত কিছু করেও তোমার মনে শান্তি নেই। এই বয়সে তুমি অন্যের কথা ভাবছো। ভাবতে হয় রে বাপ, সৃষ্টিকর্তা দিয়েছে, সেগুলো ভালো কাজে না লাগালে তাকে অপমান করা হবে। আচ্ছা বাবা মা কোথায়? এসব শুনে আবার বিষ খেয়ে বসলে কী করবে? হ্যাঁ হ্যাঁ, গাধা মহিলাকে জানাবো না, কথাটা আমাদের মধ্যে থাকবে। ওকে? ডান হাত দেখিয়ে তীব্রের দিকে এগিয়ে দেয়। ওকে, আর একটা কাজ করো, ঝটপটে ওই গাধা মহিলা আসার আগে তোমার বড় ভাইয়ের রুম থেকে লকারে রাখা দলিলটা নিয়ে এসো। দেখি ওখানে কতটুকু জায়গা আছে। ঘরেতে কেউ নেই, ভাবি হসপিটালে, ভাইয়ের নতুন নাটকের শুটিং করতে ব্যস্ত। না বলে যাওয়াটা কেমন দেখায় না বাবা? দূর, বড় ভাইয়ের ঘরে যাবে, সেখানে এত ভাবার কি আছে? যাও নিয়ে আসো। তীব্র আর ভাইয়ের ঘরের দরজা দিকে গেল। দরজা লক করা নেই, দরজার সামনে আটকে রাখা। দরজা খুলে ভিতরে ঢুকে লকার খুললো। এই লকারে একটা পিন আছে, সেটা শুধু শেখর চৌধুরী জানে, তীব্র আর তার ভাইয়া জানে, আর কেউ জানে না। লকার খুলতে সেখানে অনেকগুলো কাগজের মধ্যে পুকুরের দলিলটা খুঁজতে বেশ সময় লাগলো। অবশেষে খোঁজাখুঁজি শেষে দলিলটা পাওয়া গেল। দলিলটা হাতে নিয়ে দলিলের ভাঁজ থেকে একটা পেন ড্রাইভ ফ্লোরে পড়ে গেল। আরে লকারের মধ্যে এই পেন ড্রাইভটা কেন? এটা তো ভাইয়ের কম্পিউটারের সাথে সবসময় থাকে। এখানে তার করা শুটিংয়ের ভিডিওগুলো রেখে দেয়। এটা এখানে থাকার কথা নয় তো। তীব্র মনে একটু খটকা লাগলো। পেন ড্রাইভের কী আছে সেটা দেখার জন্য প্রবল ইচ্ছে জাগলো। আমার অন্য জিনিস দেখা কেমন কিছু একটা ভেবে পিছু পা হলো, কিন্তু না, মনকে মানাতে এর থেকে ভেতরে এমন কিছু আছে যেটা দেখতেই হবে। নিশ্চয়ই কিছু একটা আছে, নইলে লকারে রাখার তো কোনো কারণ নেই। দলিলগুলো বিছানায় রেখে ওর ভাইয়ের কম্পিউটার ওপেন করলো। কম্পিউটারে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। পাসওয়ার্ড না দেওয়ার কারণে ভাইয়ের পাসওয়ার্ড মনে রাখতে পারে না। যাই হোক, পিসিতে পেনড্রাইভটা ঢুকিয়ে ভেতরে থাকা ফাইলে যেতে তীব্র একটা ভিডিও দেখতে পেলো। পেনড্রাইভে শুধু একটি ভিডিও দেখে তীব্র খানিকটা বেড়ে যায়। ভিডিও ওপেন করতে সে দেখতে পেলো সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। চোখ বড় বড় করে মনিটরের দিকে চেয়ে রইল। ভাইয়ের পেনড্রাইভে এই ভিডিও কীভাবে? পেনড্রাইভটা কম্পিউটার ওপেন করতে দেখলাম হাত পা বাঁধা একটা মেয়ে চেয়ারের সাথে বাঁধা অবস্থায়। ভাইয়া বাচ্চাটা মেয়েটার মাথা বন্দুকে তাক করে ধরে আছে। বাচ্চা মেয়েটার চোখ বাঁধা, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ভাইয়ের মধ্যে কোনো মমতা লক্ষ্য করছে না। ভাইয়ের এরূপ হিংস্র রূপই আমি কখনো দেখিনি। ভিডিওর সাথে সাউন্ড কানে ভেসে উঠল, যা বলছি সেটা কর, নইলে তোর মেয়েকে আজীবন ঘুম পাড়াতে দুইবার ভাববো না। ভাই এসব কী বলছে? যে ভাই একটা তেলাপোকা দেখলে ভয়ে আড়াল হয়ে যায়, বাড়িতে থেকে বিড়ালগুলোকে নিজে না খেয়ে সেই ভাত তাদের খাওয়ায়, এতটা কোমল স্বভাব সে কিনা বলেছে, তাও এত ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে পেতে রেখে। কে এই মেয়ে? ভাইয়া কি কোনো দুর্নীতি যুক্ত আছে? এসব ভাবতে ভাবতে নিজ থেকে শেখর চৌধুরী তীব্র তীব্র বলে ডাকতে লাগলো। তীব্র তড়িঘড়ি করে পেনড্রাইভটা আবার লকারে রেখে লকারটা বন্ধ করে নিচে চলে আসলো। শেখর চৌধুরী তীব্রকে বললো, এই কাগজটা আনতে এতক্ষণ লাগে? বাবা অনেক কাগজের ভিড়ে খুঁজতে দেরি হয়ে গেল। আচ্ছা বাদ দাও। তীব্র হাত বাড়িয়ে দলিলটা দিল। শরীর খারাপের অজুহাত দিয়ে সেখান থেকে রুমে আসলো। বিছানায় শরীরটা এলিয়ে দিলে ভাবতে লাগলো। মাথায় অনেকগুলো পেঁয়াজ জমা হয়েছে, এগুলো ছোটানো খুব দরকার। ভাবতে ভাবতে সে ঘুমেই তলিয়ে গেল। ঘুম ভাঙলো বিকেলে। ঘুমের মধ্যে ধরপাড় করে উঠে চশমাটা চোখ দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে কাজের বউকে স্যুপ বানাতে বলে ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতে লাগলো। বারবার ঘড়ির দিকে দেখছে তীব্র।
রহিমের মা তাড়াতাড়ি করার সময় নেই বলে কয়েকবার চিল্লাচিল্লি করে মাথায় হাত রেখে বসে রইল। তখনই লক্ষ্য করলো মিহির ভাইয়া সদর দরজা খুলে হাতে ক্যামেরায় কিছু একটা গভীর আগ্রহে দেখতে দেখতে হেলে দুলে হাঁটছে। এক পা এগোচ্ছে, তারপর থামছে, আবার এগোচ্ছে, আবার নিজের মতো করে আসছে। মিহির ভাইয়াকে উদ্দেশ্য করে তীব্র বলল, ভাইয়া আজকাল শুটিং নিয়ে অনেক ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ রে, প্রচুর কাজ, নতুন একটা ওয়েব সিরিজ বানাচ্ছি, নাম শুনলে তুই পাগল হয়ে যাবে। নাম শুনতে চাস? পাগল হওয়ার ইচ্ছে নেই। আর শোন, অনেক ইন্টারেস্টিং সিরিজের নাম কিডন্যাপারের পেটে ইঁদুরের বিষ। নামটা কেমন লাগলো? অনেক ইন্টারেস্টিং নাম। ভাইয়া তোমার একটা কথা বলার ছিল। কী কথা? না মানে আমার মনে হচ্ছে তাই বললাম, কিছু মনে করবে না প্লিজ। মনে করার মতো কী আর বলবি, বলে ফেল। তুমি অনৈতিক কোনো কাজে লিপ্ত হচ্ছে না তো? কী বলতে চাচ্ছিস তীব্র? ক্যামেরা থেকে চোখ সরিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ভাইয়া। আমি স্বাভাবিক স্বরে বললাম, দেখো ভাইয়া, আমি এতটা ভেঙে বলতে পারছি না। বাবার কথাটা মাথায় রেখে কাজ করিও। বাবার অপমান হবে এমন কাজ করবে না, এটা আমার বিশ্বাস। আমি কিছু করিনি। আমায় এসব কেন বলছিস? আমি তো কিছুই করিনি। তোমার ঘরের লকারের মধ্যে পেনড্রাইভে একটা ভিডিও আমি পেয়েছি। একটা বাচ্চার মেয়ে মাথায় বন্দুক তাক করে রেখেছো, কাউকে হুমকি দিচ্ছ। হ্যাঁ, ওটা আমার শুটিংয়ে ছিল। কিডন্যাপ করে মুক্তিপণ চাইব, শেষে ইঁদুরের বিষ খেয়ে মারা যাবে। এটাই আমার নতুন ওয়েব সিরিজের কনসেপ্ট। অভিনয়টা কেউ করতে পারছে না, তাই আমি দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। ও আচ্ছা, সরি ভাইয়া, আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্যায় পথে চলছো। তাই তো বলি, আমার ভাইয়ের মতো ভালো মানুষ একটাও নাই অভিনয় জগতে। ভাইয়া মুচকি এসে ক্যামেরায় চোখ দিয়ে নিজের রুমে চলে গেল। নিজের কাছে নিজেই লজ্জিত বোধ হচ্ছে। সত্যি তো, ভাইয়ের শুটিংয়ের অনেক কনসেপ্ট রেকর্ড করে রাখতে হয়। সেটা দেখে ভাইয়াকে সন্দেহ করা ঠিক হয়নি। এসব ভাবতে ভাবতে কাজের বুয়া স্যুপটা টিফিন বক্সে করে দিয়ে এলো। বাক্সটা হাতে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিব, তখনই মা সিঁড়ি দিয়ে নামতে নামতে এসে বলে, তীব্র, হ্যাঁ মা, তোমার শরীরের অবস্থা কেমন? নেমে আসতে গেলে কেন? আমার আর শরীর। কই যাচ্ছিস? হাসপাতালে মা, ওই অপয়া মেয়েকে দেখতে। মা কী বলছো তুমি? নয়তো কি, অপয়া না হলে তিনবার গর্ভপাত হয়। এসব এখন থাক মা, আমি আসি। দাঁড়া, আমার একটা কথা ছিল। বলো। আমার তোর বাবার তো বয়স হয়েছে, আমাদের তো ইচ্ছে করে নাতি নাতির মুখ দেখতে, তোদের সাথে খেলা করতে, তাদের আদর করতে। মন চায়। তোর বড় ভাইয়ের আর কোনো সন্তান নেই, এখন শেষে তুই ভরসা। এসব নিয়ে পরে কথা বলি মা, এখন না রে, বলতে দে। আমি জানিস তোর বাবা রাতে ঘুমায় না এসব ভেবে, সারাক্ষণ ছটফট করে, পারে না বলতে, পারে না শুইতে। বুড়ো বাপ মার দিকে তাকিয়ে তোর কিছু একটা করা দরকার আছে কি না? কী করতে বলছো তোমরা, বলো? তুই আরেকটা বিয়ে কর। আমি জানি নন্দিতাকে অনেক ভালোবাসিস, কিন্তু একটা সন্তানের তো প্রয়োজন, তাই না? আমাদের ইচ্ছের কথা বাদ দে, তোর নিজের তো একটা ইচ্ছে বাবা ডাক শুনতে। আমাদের কথা একটু শোন বাবা, আর একটা বিয়ে করে নে। তীব্রর কাছে এই বিষয়টা কোনো উত্তর নেই। সে মাথা নিচু করে চোখের কোনো অশ্রু নিয়ে প্রস্থান করলো। এরূপ প্রশ্ন উঠলে সে নীরব থাকে। ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে সেখানে তার থাকবে না কোনো পিছু টান। এরপর কেটে গেল 2 বছর। তীব্র লক্ষ্য করলো নন্দিতা এখন তাকে আর আগের মতো সময় দেন না। অফিস থেকে বাসায় আসলে সে অধীর আগ্রহে বসে থাকে না। রাতে বেশিরভাগ সময় কোনো কারণ ছাড়া সবাই গিয়ে ঘুমিয়ে পড়ে। আগের মতো কথা বলে না, এরকম আচরণ তিলে তিলে তীব্রকে জ্বালিয়ে দেয়। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় বসতে দেখলো নন্দিতা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তীব্র মনে শয়তানিটা ভর করলো। টাওয়ালটা ঘাড়ে রেখে পেছন থেকে নন্দিতাকে জড়িয়ে ধরে ঘাড়ে কয়েকটা চুমু। কোমর থেকে তীব্র হাতটা নন্দিতার পেটে স্পর্শ করলো। নন্দিতা কেঁপে উঠলো। মুহূর্তে নন্দিতাকে কোলে নিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে বিছানায় ফেলে দেয়। তীব্র সরাসরি নন্দিতার উপর নন্দিতার নড়াচড়া করার মতো কোনো অবস্থা নেই। তীব্র ওর হাত দিয়ে নন্দিতার হাত দুটো শক্ত করে ধরে ঠোঁটে গাঢ় চুমু খেতে থাকে। নন্দিতা ছটপট করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তীব্র ইচ্ছে করেই নন্দিতার ঠোঁটে একটা কামড় দিয়ে দেয়। নন্দিতা ব্যথায় শুধু উফ উফ করতে লাগে। কাঠ থেকে চুলগুলো সরিয়ে নাক ডুবিয়ে নন্দিতা এক ঝটকা দিয়ে তীব্রকে সরিয়ে দেয়। তীব্র আবার নিজেকে কন্ট্রোল করতে পারল না। কষি একটা চড় মেরে বসলো নন্দিতার গালে। চড়ের তাল সামলাতে না পারে সোফায় ধপ করে পড়ে যায়। তীব্র ওর কাছে গিয়ে গালে চাপ দিয়ে বলল, কি সমস্যা কি তোমার? হ্যাঁ, এভাবে এড়িয়ে চলো কেন আমায়? যখনই আদর করতে চাই তখনই এভাবে সরিয়ে দিচ্ছে কেন? তীব্র, গাল ছাড়ো, আমার লাগছে। আর কতবার বলবো আমার ভালো লাগে না এসব? ভালো লাগে না মানে কি? কি ভালো লাগে তোর? এখন আমার স্পর্শ ভালো লাগে না? অন্য কাউকে পেয়েছিস নাকি যে আমার স্পর্শ এখন আর ভালো লাগে না? অনেক সহ্য করেছি, আর না। বলে তীব্র নন্দিতাকে সোফায় ধাক্কা দিয়ে হনন করে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যেতে কেউ একজন তীব্র হাত ধরে টেনে স্টোররুমে নিয়ে গেল। তীব্র কিছু বোঝার আগেই নিয়ে গিয়ে দেওয়ালের সাথে তীব্রকে চেপে ধরে তীব্র ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়।
সে নিজের হাত দিয়ে তীব্র হাত শক্ত করে ধরে তলপেটে স্পর্শ করায়। তীব্র শরীর শিহরণ জেগে উঠল। তার ঘরে জানলা দিয়ে চাঁদের আলো প্রবেশ করেছে। তীব্র মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। চাঁদের আলো আবছা আবছা তার মুখটা দৃশ্যমান হতে তীব্র হতভম্ব। মেয়েটা আর কেউ নয়, তার নিজের ভাবি। তীব্র রেগে বলে, এটা কীরকম অসভ্যত আমি ভাবি? তীব্র, আমি নিরুপায় হয়ে এটা করতে বাধ্য হচ্ছি। বাধ্য মানে কি বলতেছে? কি করবে বলো? তোমার ভাইয়া আমার জন্য সময় কোথায়? সারাদিন তো পড়ে থাকে শুটিং নিয়ে। আমার নিজেরও তো চাহিদা আছে, তাই না? ভাবি চুপ করো, বলার কি আছে? তুমি কিন্তু ভুলে গেছো আমি তোমার দেওয়ার আগে আমি তোমার প্রেমিকা ছিলাম। কি ছিলাম না প্রেমিকা? ভাবির মুখে এরূপ কথা শুনে তীব্র চুপ হয়ে রইল। ভাবি বলতে লাগলো, মনে পড়ে সেই দিনগুলির কথা, যখন আমার হাতে হাত রেখে রিস্কায় ঘুরেছি, রাস্তায় রাস্তায় হেঁটেছি, তুমি আদর করে চুলে বেলে ফুলের মালা দিয়ে দিতে। এসব কথা এখন কেন তুলছো? তুলছি কারণ তোমার জন্য আমি আজ ভালো নেই। আমার জীবনটা শেষ করে দিয়েছো তুমি। আমি কি করছি? কি করছো? হা ভুলে গেছো সব না? বউ বানাবে বলেছিলে সেখানে। ভাবি চুপ করো প্লিজ। এখন এগুলো বলে কি বোঝাতে চেয়েছো? তীব্র, আমার আবদার তুমি আমাকে একটা সন্তানের সুখ দেবে। কথাটা শুনে তীব্র সারা শরীর হিড়হিড় করতে লাগলো। মনে মনে হতে লাগলো কষে কয়েকটা চড় মারতে। তীব্র কখনো তাকে খারাপ রচনা দেখেনি। হ্যাঁ, হতে পারে একসময় সে তার প্রেমিকা ছিল। কথা ছিল হাতটুকু ধরতে ইতস্তত বোধ হতো তীব্র। সে নন্দিতাকে ছাড়া কাউকে নিয়ে কখনো এসবের স্বপ্নেও ভাবতে পারে না। আমার ইচ্ছে করছে তোমার গালে ঠাস ঠাস করে কষে কয়েকটা চড় মারতে, শুধু বড় ভাবিও এজন্য কিছু করতে পারছি না। তুমি যাই করো প্লিজ, আমার অবস্থা একবার ভেবে দেখো। তোমার যেমন বাবা না হতে পারার কষ্ট, তেমনি আমারও ইচ্ছে করে মা হতে, মা ডাক শুনতে। আমি কথা দিচ্ছি এসব আমাদের নিজেদের মধ্যে থাকবে, কেউ কিছু জানবে না। তীব্র এবার নিজেকে কন্ট্রোল করতে পারল না, ঠাস করে চড় মেরে স্টোর রুম থেকে বের হয়ে আসলো। বের হতে সামনে নন্দিতাকে দেখতে পেয়ে তীব্র চরমভাবে ধাক্কা খেলো। মনে হচ্ছে সব ফাঁকা হয়ে গেছে। তীব্র তলিয়ে যাচ্ছে অতল সমুদ্রে। নন্দিতার চোখে কোনো অশ্রু নিয়ে চোখ লাল হয়ে কাঠ দাঁড়িয়ে আছে। তীব্র আমতা করে বলল, নন্দিতা, তুমি এখানে? এসো তো, অন্যায় করে ফেলেছি বোধহয়, তাই না মিস্টার তীব্র? নন্দিতা তেমন কিছু নয় যেমনটা তুমি ভাবছো। আমার ভাবার কিছুই বাকি নেই। বিশ্বাস করেছিলাম তোমায়, সেটার মূল্য? বা নন্দিতা, আমার কাছে কথা শোনো। নন্দিতা কাছে এগিয়ে যেতে। আমার কাছে আসবে না, একদম আসবে না। চরিত্রহীন পুরুষ, লজ্জা করে না এসব করতে, তা বড় ভাবের সাথে। ও সরি, উনি তো ভাবি না, পুরনো প্রেমিকা। প্রেম জেগেছে মনে? তা যাও না, যা করেছিলে তা করো। আমার একটা কথা শোনো। স্টপ, আইসে স্টপ। ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম কেউ আমার পাশে থাকুক না থাকুক তুমি থাকবে, কিন্তু এই সময়টায় যে দেখতে হবে আমি আর থাকবো না, এলো মুহূর্তে থাকবো না বাড়িতে। নন্দিতা, আমায় কিছু একটা বলার সুযোগ দাও। কথা বলতে ভাবি মিহি সুরে কান্না করতে করতে ঘর থেকে বের হলো। তীব্র তাকালে যা দেখতে পায় সেটা সে কখনোই ভাবতে পারেনি। ভাবির শরীরে শাড়ি নেই, পরনে ব্লাউজ আর পেটিকোট। ব্লাউজের বুকের অংশ ছেঁড়া, চোখে কাজল লেপটে সারা গাল হয়ে আছে। তীব্র এমন অবস্থা দেখে নিজের চোখকে ভাবির উপর থেকে সরিয়ে নিল। নন্দিতা রেগে মেগে নিজের রুমে চলে গেল। তীব্রর বলার মতো কিছু রইল না। ভাবিকে শুধু বলল, কাজটা তুমি মোটেও ঠিক করো না, এর মাসুল তোমায় গুনতে হবে। উত্তরে ভাবি বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে তখন না আঙ্গুল বাঁকালাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার জীবনে এমনিতেই নরক হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো, কিভাবে সেটাকে দেখবো। তীব্র রুমে এসে দেখলো নন্দিতা শুধু ফোনটা আর ছোট্ট একটা ব্যাগ নিয়ে রুম থেকে বেরোচ্ছে। তীব্রকে আটকাতে গেলে নন্দিতা অগ্নিদৃষ্টি নিয়ে করে তীব্রের উপর, যে দৃষ্টিতে রয়েছে এক সাগর ঘৃণা, রাগ, অভিমান। তীব্র কিছু বলতে পারলো না। নিচে শেখর চৌধুরী খবর কাগজ পড়ছে আর চা খাচ্ছে। নন্দিতার হাতে ব্যাগ দেখতে নামতে তিনি বললেন, কোথায় যাচ্ছ বৌমা? জি বাবা। ব্যাগটা ফ্লোরে ধপাস করে রেখে দিয়ে সালাম করতে করতে বলল, আরে থাক সুখী হোক, কিন্তু এত রাত্রে কোথায় যাচ্ছ? এই বাড়িতে আমার দিন শেষ বাবা। এই বাড়ির কাউকে তো কোনোদিন আপন করতে পারিনি। রাত জাগবেন না বাবা, আসি। বৌমা, এসবের মানে কি? দাঁড়াও প্লিজ বাবা, আমায় আটকাবেন না, আমি আপনার কথা রাখতে পারবো না। শেখর চৌধুরী আর আটকালেন না। স্বামী স্ত্রীর ঝগড়া হয়, তাদের মাঝে হয়। নন্দিতা রেগে বাবার বাড়িতে গেলে তীব্র নিয়ে আসে। বরাবর এমনটা হয়, তাই শেখর চৌধুরী তেমন জোর করলেন না। সারা রাত তীব্র নেশায় কাটলো। একটার পর একটা সিগারেটের প্যাকেট শেষ। ঘরের মেঝেতে প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। নন্দিতার প্রতি তার ভালোবাসার কমতি ছিল না কখনো। শুধু নন্দিতা তার কথা না শুনে এরকম করবে, এটা তীব্র কখনো ভাবেনি। পরক্ষণে নিজেকে প্রশ্ন করলো, নন্দিতা ঠিকই করেছে। নিজের স্বামীকে এরকম অবস্থা দেখলে কোনো স্ত্রীরে ভালো নেবে না সেটা। কাল সকালে ওর রাগ ভাঙিয়ে নিয়ে আসবো। এসব ভাবতে ভাবতে ফ্লোরে
রাতে ঘুমিয়ে পড়ছে। ঘুম ভাঙলো চেঁচামেচিতে। বাইরে বের হয়ে দেখতে পেল সারা বাড়ি সাজানো হয়েছে। মুহূর্তে তীব্রর সারা শরীর ঝাঁকি দেখতে উঠলো। মনে পড়ে গেল কাল রাতের কথা। ভাবিকে আবার কোনো ফাঁদ পেতেছে তাকে বিপদে ফেলার জন্য। এসব ভাবতে ভাবতে নিচে নামলো তীব্র। পিছন ফিরতে ভাবি তীব্রকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চোখ টিপে মুচকে হাসলো। তীব্র শক্ত করে তার হাত ধরে সাইডে নিয়ে গিয়ে বলল, কি হচ্ছে বাড়িতে? সাজানো হচ্ছে কেন? তুমি কোনো ঝামেলা করলে নাকি? আরে কুল কুল, আমি কি করতে পারি সেটা এখন দেখা অন্য তোমায়, এখন দেখবে। রেডি থাকো, আমার উপর দেওয়া প্রতিটি কষ্টের হিসাব নিব আমি। এখন বুঝেছি আমার আগে 2 সন্তান নষ্ট হওয়ার পেছনে তোমার কাজ সাজিয়ে আসছে। তোমায় আমি ছাড়বো না। কটকট গলায়, ছি, এতটা নিজ ভাবনা তোমার? কিভাবে ভাবলে তুমি? যে কিনা পৃথিবীর আলোয় দেখেনি তার উপর আমি প্রতিশোধ নিব, সেটা তুমি ভালোই জানো। নিজ থেকে রাবেয়া চৌধুরী চেঁচিয়ে ডাকতে লাগলো, তীব্র, এই তীব্র, দেখে যা কে এসেছে। বড় মামা, দেখে যাও কে এসেছে। আমার ঘরে লক্ষ্মী এসেছে। চন্দ্ররাতের মায়া প্রথম পর্ব। আগামী পর্বে শেষ পর্ব দিব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।